এখানে মনে করা হবে যে they satisfactorily they are providing their they are continuing they are continuing their work, they are providing their services. Okay, so they are at that activity measurement, activity performance, activity that is a performance measure যদি করা হয়, তাহলে এখানেও তোমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের মতো সেরকম প্রফিট মেজারমেন্ট ও আরওআই মেজারমেন্ট ফোকাস করা হয় না, রাদার যে স্যাটিসফ্যাক্টরিলি ওরা যারা তোমার স্টাফ আছে অর্গানাইজেশন তাদেরকে ডিমান্ড বা কম্পেনসেট করা হচ্ছে কিনা সেটাকে ফোকাস করা হয়। ঠিক আছে, এখানে একটা দেখো, the organization can of course compensate its employees including officers and managers for service rendered and for goods supply. কেমন? এটা মানে এই নয় যে ওরা প্রফিট আর্ন করে না। এখন এই ফিউ সারপ্লাস ওখানে থাকতে পারে, সেটা কিন্তু ওই যে ডিস্ট্রিবিউশনের জন্য থাকে না, এটা রাদার সেই ওই রেসপেক্টিভ কাজে ইউটিলাইজ করার জন্যই পরে ওরা এটা রিজার্ভ করে, দ্যাট ইজ প্রফিট রিজার্ভ, যেটা রিটেন আর্নিংস এর কথা যেটা আমরা বলি। হ্যাঁ, সেটা ধরো যারা স্পন্সর পার্সন আছেন বা যারা স্টেক হোল্ডার, অন্য যারা স্টেক হোল্ডার আছেন, মেম্বার যারা আছে বা ওখানকার যে ট্রাস্টি বোর্ড আছে, ওদের কাছে ওইটা ডিস্ট্রিবিউট করা হবে। কেমন? ওইটা ওই রেসপেক্টিভ অর্গানাইজেশনের ফার্দার অপারেটিং অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য ইউটিলাইজ করা হবে। বুঝতে পারছো? সো নন প্রফিট অর্গানাইজেশনের যদি তুমি চিনো, তাদের কি বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? প্রথম কথাই যেটা শুরুর দিকে বলা আছে যে এখানে প্রফিট মেজার করা হয় না, অ্যাবসেন্স অফ দ্য প্রফিট মেজার। কেমন? বিজনেস অর্গানাইজেশন স্যাটিসফ্যাক্টরি প্রফিট আছে বা নেট ইনকাম মেজারমেন্ট পসিবল, পারফরমেন্স মেজার করার জন্য নেট ইনকাম ক্যালকুলেট করো বা ইনকামকে রিলেট করো টু দ্য সেলস অর ইনকামকে রিলেট করা হয় টু দ্য অ্যাসেট, কিন্তু এখানে ওদের এই প্রফিট মেজার নেই, বরং ওদের আলটিমেট গোল হচ্ছে অপটিমাম সার্ভিস প্রোভাইড করা। কেমন? এবং তাদের এমপ্লয়ীদের স্যাটিসফাই করা, ওদেরকে অপটিমাম লেভেল অফ কম্পেনসেট করা। ঠিক আছে, সো যেহেতু প্রফিট অর্গানাইজেশনের মতো নন প্রফিট অর্গানাইজেশনের প্রফিট মেজারমেন্টটা নেই, প্রপারলি মেজার করা হয় না, তাহলে এখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমেও ডিজাইন করার ক্ষেত্রে আবার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এখানে বেশ কিছু লিমিটেশন থাকবে, তাই না? প্রফিট অর্গানাইজেশনে তোমার একটা টার্গেট থাকবে, এটা রেসপেক্টিভ অ্যামাউন্ট অফ প্রফিট ক্যালকুলেশনের একটা বা আর্নিং এর একটা কি বলে গাইডলাইন থাকবে, একটা বাজেট থাকবে, কিন্তু এখানে সেরকমটা নাই বলে কন্ট্রোল সিস্টেমও সেভাবে সিরিয়াসলি বা সিনিয়র ম্যানেজমেন্ট নট সিরিয়াস টু জাস্ট মনিটর দেয়ার অ্যাক্টিভিটিস সো দ্যাট দে ক্যান অ্যাচিভ দ্য টার্গেট, মানে নন প্রফিট অর্গানাইজেশনের মতো। বুঝতে পারছো? আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের যে তোমার ক্যাপিটাল অ্যাকুমুলেশন বা কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। হ্যাঁ, এই বিষয়টা একটা প্রফিট অর্গানাইজেশন এবং নন প্রফিট অর্গানাইজেশনের মধ্যে কি তফাৎ সেটা একটু দেখা যেতে পারে। প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্যাপিটাল বললেই সে তোমার কি ইনভেস্টর্স ক্যাপিটাল কথা বলা আছে, তাই না? কমন স্টক বা প্রিফার্ড স্টক, যারা শেয়ার হোল্ডার ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস, তাই না? একটা প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের যদি তুমি ইকুইটি শেয়ারহোল্ডার্স ইকুইটি পোর্শনকে বিচার করো, দেখো, তাহলে ওখানে কি আছে? শেয়ারহোল্ডার্স ফান্ড, দ্যাট ইজ শেয়ারহোল্ডার্স ক্যাপিটাল, কমন শেয়ার ক্যাপিটাল, তাই না? হ্যাঁ, বা প্রেফার শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিং। অথচ এটা নন প্রফিট অর্গানাইজেশন কিন্তু সেটা নেই। নন প্রফিট অর্গানাইজেশনের তার ইকুইটিতে আছে কি? রিটেন আর্নিংস অ্যান্ড কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। বুঝতে পেরেছ?
প্রফিট অর্গানাইজেশনে তুমি শেয়ার ইস্যু করতে পারছো, শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করছো, যেটা ক্যাপিটাল হিসেবে পাচ্ছ। অ্যাট দ্য সেম টাইম শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিচ্ছ, বা এখানে রিটেন আর্নিং আছে। ইকুইটি কি প্রেজেন্ট করছে এখানে? শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ, বোথ কমন এন্ড প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস। কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন সেরকম শেয়ার ইস্যু করার সুযোগ নেই। কেমন? একটা এনজিও সে শেয়ার ইস্যু করে না, তাহলে তার ইকুইটিতে কি হবে? সেও তো ক্যাপিটাল ইউটিলাইজ করছে, তার ক্যাপিটালটা একটু ভিন্ন ধরনের, সে ডোনেশন পাবে, গিফট পাবে। কেমন? দ্যাট ইজ contribution of the stakeholders, or either trustees or any other members. এটাকে দেখা হবে ওই নন প্রফিট অর্গানাইজেশন ইকুইটি হিসাবে। ঠিক আছে? তাহলে নন প্রফিট অর্গানাইজেশন থাকবে, কন্ট্রিবিউটেড ক্যাপিটাল থাকবে। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রেও কন্ট্রিবিউটেড ক্যাপিটাল থাকে, কারণ বিজনেসের ক্ষেত্রেও কিছু ডোনেশন আছে, গিফট আছে। কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন ইনভ্যারিয়েবলি মেইন, there's a okay part of the balance sheet is contributed capital, কেমন? That is reported as equity. বুঝতে পেরেছো? এখানেও রিটেন আর্নিংস আছে, আমরা আগে বলেছি। বিজনেস অপারেশন, সরি, অর্গানাইজেশন যে অপারেটিং অ্যাক্টিভিটিস সে যে সারপ্লাস মানি পায়, যেটা আমরা প্রফিট অর্গানাইজেশনের প্রফিট বলছি, এখানে যে সারপ্লাস মানিটা, সারপ্লাস ব্যালেন্স শিটে ওই ইকুইটি সেকশনে চলে যাবে। কেমন? এটাও গিয়ে এবং এটা ইউটিলাইজ করা হবে ফর ফার্দার ইন কাইন্ড অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, বাট নট ফর ডিস্ট্রিবিউশন টু দ্য স্টক হোল্ডার্স আর শেয়ার হোল্ডার্স। কারণ এখানে শেয়ার হোল্ডার বলতে নট প্রফিট অর্গানাইজেশনের মতো নেই। কেমন? বুঝতে পেরেছ? এই যে তোমার কন্ট্রিবিউটেড ক্যাপিটাল, এখানে দুটো পার্ট, একটা একটা প্ল্যান্ট অ্যান্ড এন্ডোমেন্ট, প্ল্যান্ট ক্যাপিটাল আর এন্ডোমেন্ট ক্যাপিটাল। প্ল্যান্ট, দ্যাট ইজ এ প্ল্যান্ট প্রপার্টি, প্ল্যান্ট, হ্যাঁ, মেশিনারিজ, প্রপার্টি প্ল্যান্ট এন্ড মেশিনারিজ, এটা ডিরেক্টলি ওরা দ্যাট ইজ from trustee board থেকে মেম্বার or any other persons, they can directly contribute these to this kind of NGOs. তাহলে এটা কন্ট্রিবিউটেড ক্যাপিটাল হিসাবে ব্যালেন্স শিটে চলে যাবে, ওকে, ইকুইটি পোর্শনে। এখন সরাসরি তোমার ফিজিক্যাল অ্যাসেট এখানে কন্ট্রিবিউট করা যেতে পারে, করা হয়, অথবা ফান্ড, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড কন্ট্রিবিউট করা হলো, যা দিয়ে অ্যাকোয়ার করা হবে দ্যাট কাইন্ড অফ প্ল্যান্ট, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড মেশিনারিজ। কেমন? তো সো এই যে এটা ক্যাশ, যদি ক্যাশ প্রোভাইড করা হয়, তাহলে ক্যাশ ইনফ্লো এটা কোনো রেভিনিউ নয়, এটা রেভিনিউ হিসেবে ডিটারমাইন করা যাবে না। রেসপেক্টিভ ইয়ারে সেটা কন্ট্রিবিউট ক্যাপিটালে চলে যাবে। সেটা অপারেট করে যে পরিমাণ দ্যাট ইজ ফার্দার, সেগুলো অপারেট করে, সেগুলো ইউটিলাইজ করে যে রিটার্ন হবে, তখন সেটা রেভিনিউ হিসেবে ট্রিট করা হবে। বুঝতে পেরেছো? তাহলে যে বছরে সেটা কন্ট্রিবিউট করা হচ্ছে, সেই বছরে সেটা সরাসরি ব্যালেন্স শিটে চলে যাচ্ছে। কিভাবে কি কি স্টেটমেন্ট এখানে করা হয় আমরা একটু দেখছি। এটা একটা প্ল্যান্ট, আর একটা এন্ডোমেন্ট। এন্ডোমেন্ট সর্ট অফ কি, গিফট বা ডোনেশন, হ্যাঁ। এবং এই ডোনার যখন কন্ট্রিবিউট করে, তখন ওর একটা ইন্টেনশন থাকে যে এই অ্যামাউন্টটা ওয়েল ইউটিলাইজ থাকবে, দ্যাট ইজ ইনট্যাক্ট থাকবে। বুঝতে পারছো? একটা লঙ্গার পিরিয়ড পর্যন্ত সেটাকে ইনট্যাক্ট রাখা হবে। কেমন? তো সেই ক্ষেত্রে ওইটাকেও রেভিনিউ হিসেবে ট্রিট করা যাবে না, রাদার এটা পরবর্তীতে বা নেক্সট ইয়ারে ওইটাকে যে ইউটিলাইজ করে যে পরিমাণ রিটার্ন আসবে, আমরা আগে যেটা বলেছি, তখন সেটাকে রেভিনিউ হিসাবে দেখাতে হবে। তার রেভিনিউ থেকে টোটাল যে এক্সপেন্সেস, এটা মনিটর করার জন্য, নন প্রফিট অর্গানাইজেশন যে অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করার জন্য, সেটা অ্যাডজাস্ট করে, যদি ব্রেক ইভেনটাই হচ্ছে যে পারফরমেন্স মেজারমেন্টের জন্য গুড পারফরমেন্স বলা যাবে এই ক্ষেত্রে, পারফরমেন্স মেজারমেন্টের ক্ষেত্রে। আবার এই বিট মোর রেভিনিউ ওরা পেতে পারে, যে এক্সেস অফ এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস। কেমন? তখন সেটা বললাম যে সরাসরি চলে যাবে ব্যালেন্স শিটে অ্যাজ রিটেন আর্নিং। বুঝতে পেরেছ? সো এই যে দেখো বলছে, দ্য রিসিপ্টস অর প্লেস অফ a contributed capital asset is not revenue. That is, neither contribution of plant nor of endowment are available to finance the operating activities of the period in which the contribution is received. যে পিরিয়ডে সেটা পাওয়া গেছে, সেই পিরিয়ডে এটাকে ইউটিলাইজ করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবং আরো দেখো, endowment assets must be kept
separate from operating assets. তাহলে যে দান খয়রাত যেটা আমরা বলছি ডোনেশন, যে যা পাওয়া গেল সেটা আলাদাভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে হবে। কেমন? যে প্ল্যান্টও যেটা তোমরা যেখানে এনজিও পেয়েছে যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ অর ফান্ড ফর অ্যাকোয়ারিং দিস কাইন্ড অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ, সেগুলো আলাদা করে রিপোর্ট করতে হবে। তাহলে অপারেটিং অ্যাসেট তাদের যে স্পেসিফিক অ্যাক্টিভিটি সেটা পারফর্ম করার জন্য অপারেটিং অ্যাসেটকে সেপারেটলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে, বা এটার জন্য আলাদা একটা স্টেটমেন্ট, দু ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওরা করবে এনজিও কে। কেমন? বুঝতে পেরেছ? দেখো, endowment assets must be kept separate from the operating asset. This is a legal requirement for a true endowment, and it is sound policy for a board designated endowment. Come on. That is funds that the trustees have decided to treat as endowment, even though there is no legal requirement that they do so. Come on. It follows that capital contribution should be reported separately from operating contributions. That is, from revenues from annual fund, divers, grants, and other gifts intended to finance current operations. বুঝতে পারছো? এই যা পাওয়া যাচ্ছে রেসপেক্টিভ ইয়ারে সেটাকে তুমি সরাসরি অপারেটিং অ্যাক্টিভিটিসে ইউটিলাইজ করতে পারবে। নেক্সট, একটা পিরিয়ড যখন সেটা এটা ওই বছরে তুমি এটাকে দ্যাট ইজ সরাসরি ওর ব্যালেন্স শিটে শো করতে হবে অ্যাজ এন্ডাওমেন্ট অর অ্যাজ আ প্ল্যান। কিন্তু নেক্সট ইয়ার দেন অপারেটিং পারপাসের জন্য নেক্সট পিরিয়ড তোমরা সেটা ইউজ করছো, এবং সেখান থেকে যে পরিমাণ রিটার্ন আসবে সেটাকে তুমি রেভিনিউ হিসেবে ট্রিট করতে পারো। কেমন? তাহলে এই যে নন প্রফিট অর্গানাইজেশনের আমাদের দু ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, টু সেটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, has two sets of financial statements. One is related to operating activities, কেমন? আরেকটা হলো এন্ডোমেন্ট অর প্ল্যান্ট অ্যাসেট। এবং এটার জন্য তুমি যে অপারেটিং স্টেটমেন্ট করবে, ব্যালেন্স শিট করবে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো হবে, দ্যাট আর দ্য সেম অ্যাজ দোজ ফাউন্ড ইন বিজনেসের মতো সেগুলো। ওকে, a second set relates to contributed capital. It has a statement of inflows and outflows of contributed capital during a period of balance sheet that reports contributed capital asset and the related liabilities and equity. ঠিক আছে? তাহলে দুটো সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হবে, একটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য আর একটা হলো কন্ট্রিবিউটেড ক্যাপিটালের জন্য। কেমন? ব্যালেন্স শিট দুটো হবে, অপারেটিং অ্যাক্টিভিটিস এর ব্যালেন্স শিট এন্ড কন্ট্রিবিউটেড ক্যাপিটাল ব্যালেন্স শিট। এখানে আরেকটু দেখতে পাবে ইনফ্লো হিসেবে কি কি দেখানো হচ্ছে। Inflows of contributed capital are capital contributions received in the period and gains on the endowment portfolio. আর আউটফ্লো হিসেবে outflow of the endowment income that is reported as operating income, losses on the endowment portfolios, and write-offs of plant. এটা আউটফ্লো হিসেবে যাবে দেখানো হবে তুমি যখন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবে ফর কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। ঠিক আছে? সো এনজিও গুলো তোমার অ্যাকাউন্টিং টেকনিক, যে ফান্ড অ্যাকাউন্টিং টেকনিক ফলো করে ইউজুয়ালি, এবং এটার জন্য দু রকমের ফান্ড, একটা অপারেটিং ফান্ড আর হলো তোমার কন্ট্রিবিউটেড ক্যাপিটাল ফান্ড বা এন্ডোমেন্ট ফান্ড। এই দুটো ফান্ড ওরা দ্যাট ইজ ক্রিয়েট করে, এবং এই পারফরমেন্স মেজার করার জন্য তোমার এই অপারেটিং ফান্ডটাকেই এখানে ফোকাস করা হয়। সেখানে যে এফিসিয়েন্টলি বা এফেক্টিভলি সেই ফান্ড ইউটিলাইজ করা হয়েছে কিনা বা ইউজ করা হয়েছে কিনা বা সে বাজেট এক্সিড করছে কিনা, সেটা অপারেটিং ফান্ড থেকেই সেই ইনফরমেশনগুলো মানে অ্যাপ্লাই করে অপারেটিং ফান্ডের উপরই সেটা মানে তোমার ডিসিশন নেওয়া হয় বা পারফরমেন্স মেজার করা হয়। ঠিক আছে? প্ল্যান ফান্ড আর এন্ডোমেন্ট ফান্ড, এটা অপারেটিং ফান্ড, প্ল্যান ফান্ড আর এন্ডোমেন্ট ফান্ড। কেমন? আর গভর্নেন্স, এদের গভর্নেন্স আর
ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের গভর্নেন্সের মতো নয়, কারণ ওখানে একটা টার্গেট থাকবে। সো টার্গেট তখন থাকবে, স্পেসিফিক বাজেট থাকবে, বাজেট ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনের বিষয় থাকবে, রেসপন্সিবিলিটি রাইটলি পারফর্ম করার বিষয় থাকবে ইন প্রফিট ওরিয়েন্টেড। কারণ কারণ যেহেতু আহ, তোমার বাজেট পিরিয়ডের পরে তোমার অ্যাকচুয়াল পারফরমেন্স ওখানে কি বলে তোমার কম্পেয়ার করে দেখা হবে যে সেটা অ্যাকর্ডিং টু বাজেট হচ্ছে কিনা, এটা রাইটলি, এবং তার জন্য পরবর্তী অ্যাকশন নেওয়া হবে যাতে এই নেক্সট ইয়ার তার বাজেট অ্যাচিভ করার জন্য নেসেসারি রিসোর্সেস অর ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায়। কেমন? কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন সেটা সাধারণত অ্যাবসেন্টই বলা যায়, কারণ এখানে টার্গেট প্রফিট মেকিং টার্গেট নয়, রাদার কি ভলান্টারি সার্ভিস প্রোভাইডিং। তো এইখানে তোমার এই যে কন্ট্রোল টুলটা ডেফিনেটলি এটা অত স্ট্রিক্ট নয় লাইক ইন প্রফিট অর্গানাইজেশন। ইভেন যারা ট্রাস্টি বডি ওরা হচ্ছে মেইন পোর্শন, ম্যানেজমেন্ট পোর্শন, কেমন, বা কন্ট্রোল অর্গানাইজেশন বা কন্ট্রোল অর্গান অফ এ নন প্রফিট অর্গানাইজেশন ইজ দ্য বোর্ড অফ ট্রাস্টিজ। তো বোর্ড অফ ট্রাস্টিজ এর মেম্বারদের যেহেতু ওরা ওখান থেকে কোনো ধরনের বেনিফিট পাচ্ছে না, বা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে রিটার্ন আসবে, যে রেভিনিউ আসবে, সেটা ওদের উপর ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, ওরা নিচ্ছে না, তাহলে ডেফিনেটলি ওদের কন্ট্রোল এখানে লুজ করা যাবে, কারণ ওরা অতটা অ্যাটেন্টিভলি ও সিনসিয়ারলি সেটা হ্যান্ডেল করবে না। বুঝতে পেরেছো? এইটা গভর্নেন্সের, দ্যাটস ওয়াই নন প্রফিট অর্গানাইজেশনের মতো নয়। ঠিক আছে? রিজন কি? যেহেতু হ্যাঁ, এরা বিজনেস অর্গানাইজেশনের মতো ওদের গোল সেট করে না। ঠিক আছে? বুঝতে পেরেছ? কিন্তু এখানে যে সার্ভিস প্রোভাইড করলেও প্রফিট মেইন টার্গেট না হলেও কিন্তু একটা গুড গভর্নেন্স এক্সপেক্ট করা যেতে পারে অফ এ নন প্রফিট অর্গানাইজেশন। তাই না? যে পরিমাণ ওরা সার্ভিস প্রোভাইড করবে সেটা যে কোয়ালিটি সার্ভিস হয় সে ব্যাপারে এনশিওর করা প্রয়োজন, সেখানে একটা সার্ভিলেন্স থাকা প্রয়োজন। কিন্তু সেটা প্রয়োজন, বাট ইন প্র্যাকটিস সাধারণত এটা অ্যাবসেন্ট থাকে। কেমন? বুঝতে পেরেছ? কারণ যেহেতু কোয়ান্টিটিভ মেজার আছে ওখানে প্রফিট অর্গানাইজেশনে, তো সে তার ভিত্তিতে তার পারফরমেন্স মেজার করা ইজি। কেমন? কারেক্টিভ অ্যাকশন নেওয়া ইজি। কিন্তু এখানে নন প্রফিট অর্গানাইজেশনে সেটা প্রয়োজন পড়ে না, কারণ এখানে তো প্রফিট মেকিং অ্যাক্টিভিটিসই নেই বলতে বলা যায়। কেমন? আর ওদের অ্যাক্টিভিটিস ওরা যা যা ইনফ্যাক্ট ওখানে যে বিষয়টা আমরা রেভিনিউ এন্ড এক্সপেন্সের মধ্যে যে ম্যাচ করার বিষয়, সেটা আলটিমেট টার্গেট টু হ্যাভ এ ব্রেক ইভেন পয়েন্ট। কেমন? যা এক্সপেন্ডিচার রেভিনিউ তার সমান। ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় আছে যে তোমার ব্রেক ইভেন পয়েন্টে গেলেই মনে করা হচ্ছে যে সার্ভিস দের পারফরমেন্স গুড, বাট এটাও থাকে যে কখনোই ওদের এক্সপেন্ডিচার তোমার রেভিনিউর নিচে হতে পারবে না। যদি নিচে হয় তাহলে তো সেই অর্গানাইজেশনটা ওরা রান করতে পারছে না, পারবে না। ওকে, এনিওয়ে, কিন্তু আলটিমেট গভর্নেন্স অফ এ নন প্রফিট অর্গানাইজেশন ইজ নট দ্য সেম এজ দ্যাট অফ এ প্রফিট অর্গানাইজেশন। কেমন? অনলি বিকজ there is no specific financial goal in non-profit organization. ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এখানে প্রোডাক্ট প্রাইসিং যেটা সেটা ফুল কস্ট প্রাইসিং মেথডই ফলো করা হবে, কারণ তুমি এই পরিমাণ খরচটা যদি তুমি রিকভার করতে পারো তাহলেই বললাম যে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছতে পারলেই ওদের টার্গেটই হচ্ছে টু রিচ টু দ্য ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে মনে করা হচ্ছে যে দে এফেক্টিভলি অর দে পারফর্মড দেয়ার ডিউটিস। ঠিক আছে? এখানে তাহলে প্রাইসিংটা হবে বেসড অন ফুল কস্ট, টোটাল কস্ট অফ দ্য সার্ভিস অর প্রোডাক্ট প্রোভাইডেড। এটা রিকভার করার জন্য ওদের ওদের টার্গেট হচ্ছে টু রিকভার দিস কাইন্ড অফ কস্ট অ্যাজ, হ্যাঁ, ঠিক আছে, অ্যাজ প্রাইস অফ দ্যাট সার্ভিসেস। বুঝতে পেরেছ? সো বাজেট প্রিপারেশন আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটা সার্ভিস অর্গানাইজেশনের মতোই, আদার সার্ভিস অর্গানাইজেশন অর প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের মতোই এখানেও স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে, বাট to provide services as per budget or standard, but not making profit. Okay, বুঝতে পেরেছ? আর ওদের
বাজেট ওটা যেটা থাকবে এখানে, সেই বাজেট অনুযায়ী রেসপেক্টিভ ম্যানেজার অর দ্য কনসার্ন পার্সনস ও চাইবে যে এক্সপেন্ডিচার যা বাজেটে থাকবে সেটাই ইউটিলাইজ করতে, সেটাই এক্সিকিউট করতে। ঠিক আছে? ইভেন তাহলে যদি ধরো অ্যাকচুয়ালি যে পরিমাণ ফান্ড প্রয়োজন একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য, বাজেটে যদি তার চেয়ে বেশি অ্যালোকেশন থাকে, তাহলে ওই বাজেটটা কনফার্ম করার জন্য ওরা ওদের ওদের অ্যাক্টিভিটি পারফর্ম করবে। দ্যাট ইজ বাজেটে যদি বেশিও থাকে, সে বেশি পরিমাণে ফান্ড ওরা ইউটিলাইজ করবে, দো ইটস নট নেসেসারি। এটা একটা লিমিটেশন অফ দ্যার ইজ আ অফ এক্সিকিউটিং দ্য বাজেট অফ এ নন প্রফিট অর্গানাইজেশন। আবার এমন দেখা গেছে যে একটা একটা টাস্ক ইজ এ খুব ইউজফুল টাস্ক, ওকে, সেখানে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন বা ফান্ড ইউটিলাইজ করার প্রয়োজন, কিন্তু সেটা যদি বাজেটে ইনক্লুডেড না থাকে, তখন সেটা এভাবে ইগনোর করে। এটা হচ্ছে লিমিটেশন, যেটা আমরা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে দেখেছি যে ম্যানেজার ইনস্ট্যান্টলি যখন দেখছে যে একটা অ্যাক্টিভিটিস যেটা পারফর্ম করলে এটা বিজনেসের কি বল সাকসেসের জন্য, যার পারফরমেন্সের জন্য এটা পজিটিভ হবে, তাহলে তাকে সেই ফ্লোর দেওয়া আছে, লিবার্টি দেওয়া আছে, সেই হি অর শি ক্যান ডু ইট ইনস্ট্যান্টলি। ঠিক আছে? দো ইট ইজ নট, ইট ডাজন্ট কনফার্ম টু দ্য বাজেট। কনফার্ম না করলেও যদি মনে করে সেটা প্রফিটেবল বা কোম্পানির জন্য মঙ্গলজনক, হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে দ্যাট সেন্স ম্যানেজার ক্যান টেক অ্যাকশনস, ওকে, টু এক্সিকিউট দ্যাট। বাট নন প্রফিট অর্গানাইজেশনের বাজেটে যেহেতু নাই, সেটা তোমার অ্যাড্রেস করবে। ঠিক আছে? যেমন এটা এখানে বলা আছে অপারেশনস এন্ড ইভ্যালুয়েশন। তারপরে বলা আছে নন প্রফিট অর্গানাইজেশন হ্যাভ হ্যাড এ রেপুটেশন ফর অপারেটিং inefficiently. These perception has been changing for good reasons. Many organizations have had increasing difficulty in raising funds, especially from government sources. These had these led to belt tightening and to increase attention to management control. গ্রাজুয়ালি সেটা ইমপ্রুভ করছে, এটা আমরা এতক্ষণ যা বলে আসলাম। এখন যেহেতু হ্যাঁ ওদেরকে, ওদের যে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড ইনভলভমেন্ট আছে এখানে, যেমন ধরো আমাদের এনজিও গুলো, যে গ্রামীণ ব্যাংকের কথা বলো বা বা ব্র্যাকের কথা বলো, তাই না? ওদের ওদের তো কি বলে, bulk amount of fund they utilize, they use to perform their job and multitasking activities, তাই না? তো সো এখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল একটা কনসার্ন ফ্যাক্টর এখন, দেন ইজ মোর ইম্পর্টেন্ট দেন আর্লিয়ার। আগে যেটা ছিল তার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বুঝতে পারছো? তো মোটামুটি এগুলোই থাক আজকে, যে একটা সার্ভিস অর্গানাইজেশন আমরা কিভাবে আইডেন্টিফাই করব, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সাথে তার তফাৎ কি, সার্ভিস অর্গানাইজেশন গুলোর মধ্যে যেমন ধরো আমরা পড়লাম প্রফেশনাল সার্ভিস অর্গানাইজেশন, নন প্রফিট ওরিয়েন্টেড সার্ভিস অর্গানাইজেশন, এরা কারা, এদের বৈশিষ্ট্যগুলো কেমন, এদের ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কেমন হতে পারে। ঠিক আছে? আর মাঝখানে যে দুটো আছে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন অ্যান্ড হেলথ কেয়ার অর্গানাইজেশন, এগুলো একটু তোমরা পড়ে নিও। ঠিক আছে? হ্যালো? ওকে স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা আগামীকাল আহ, আমরা আগামীকাল তো তোমরা সকালবেলায় ক্লাস করতে পারবে না 11টার দিকে? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এই এই সময়টা আমরা দেখি সিলেক্ট করার চেষ্টা করবো আর কি, 10:30 11টা বা 11:30, 10:30 থেকে 11:30 ভিতরে। জি যেমন কালকে মোটামুটি কিছু কথা বলে শেষ করে দিব, আর তোমাদের এই সময় থাকলে সিলেবাস নিয়ে একটু কথা বলবো, কেমন? স্যার, ওই সিলেবাস নিয়ে যেটা স্যার, ওইটা হয়তো ওই গিয়ে আমাদের পরীক্ষা দিলে। যেদিন টিটি থাকবে স্যার, ওই দিন স্যার একেবারে সরাসরি ক্লাসে ডিসকাস করলে ভালো হবে স্যার, যদি পসিবল হয়। আচ্ছা আচ্ছা, ওই দিন হ্যাঁ, সেটাও করা যাবে। এটা ভালো হবে স্যার, মনে হয় সবাই থাকবে, ঠিক সবাই আছে, থাকবে তো স্যার ওই দিন, ভালো হবে স্যার। ঠিক আছে, সেটাও করা যেতে পারে, হ্যাঁ।
তো তোমরা ওই যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিও ওই দিন, হ্যাঁ, সবাইকে নোটিশ দিয়ে দাও। জি স্যার। আর কালকে আমরা একটু ওই যে কম্পেনসেশন নিয়ে কথা বলবো, তারপর মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট বলা যাবে আর কি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, স্যার সিটি পরীক্ষার দিন আপনি যদি অ্যাভেলেবেল থাকেন আর কি স্যার, ওই দিন স্যার আমাদের আর কোনো টাস্ক নাই। স্যার হ্যাঁ, যেদিন সিটি পরীক্ষা নিবেন ওই দিন আমাদের আর কোনো টাস্ক নাই, মানে ওই আচ্ছা, দিন আপনার পরীক্ষাটার জন্য আর কি আমরা যাব। তা হ্যাঁ, আপনি হ্যাঁ, যদি আপনার যদি সময় থাকে তাহলে মানে কালকের ক্লাসটা যদি ওই দিন কন্ডাক্ট করা যায় তাহলে কাল আমরা একটু প্রিপারেশন নিতে পারতাম আর কি স্যার, মানে পড়ার সময়টা পাইতাম। যদি আপনি চান আর কি স্যার কালকে আমাদের। কালকে বেশি কথা বলবো না, অল্প একটু কথা বলবো। ওই দিন আবার তোমার ওই কালকে যে তো স্যার মানে পরে, অনলাইনে তো স্যার, তাই না? কালকে স্যার? হ্যাঁ, অনলাইন কালকেটা কালকে অনলাইনে নেওয়া ক্যাম্পাসে না, অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে নিবে স্যার ক্লাস। অনলাইনে। হ্যাঁ, ক্যাম্পাসে না, আচ্ছা আমি যাবো না কালকে আচ্ছা, ক্যাম্পাসে। ঠিক আছে স্যার মানে তাহলে সেটা অনলাইনে, জন্য। হলে স্যার সমস্যা নেই স্যার, আমি কালকে স্যার হ্যাঁ, সাথে হ্যাঁ, কথা না, বলছি। ক্লাসে যাবো, ক্লাসে না, অনলাইনে। হ্যাঁ স্যার, একটু অনলাইনে কথা হলে বলবো। সমস্যা নেই স্যার। হুম, জি স্যার। ঠিক আছে, আর কথা আছে? ওকে, তাহলে হ্যাঁ আমরা, স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, শেষ করা- অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কি বলো? জি স্যার। ওকে, তোমাদের কি ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে? ফর্ম ফিল আপের কাজ? না স্যার, শেষ হয়নি স্যার এখনো। ওই যে ডিপার্টমেন্ট থেকে এখনো যে সাইন করে ওটা এখনো দিইনি। অ্যাটেন্ডেন্স বসানো বাকি আছে এখনো। হয়তো রবিবার সোমবারে দিবে। আচ্ছা, তোমাদের ফাইনাল এখন পরীক্ষার ডেট কবে হয়েছে, 19 তারিখ? 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ বলো, তবে রুটিন আপডেট করো, ফাইনাল কোনো ইয়া করে নেই, দেয় না, পাবলিশ করে না আর কি, এমনি মৌখিক ভাবে বলছে 19 তারিখ থেকে ফাইনাল। 19? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো তারপর বন্ধের আগে একটা পরীক্ষা হবে, এই তো না? হ্যাঁ স্যার, হ্যাঁ, বন্ধের আগে একটা হয়ে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোমরা তাহলে একটু রেসপন্স করো। এক, ওয়ান ওয়ান, বা তোমরা বলো, আমি এই, 1 থেকে 10 পর্যন্ত বলো। স্যার অ্যাটেন্ডেন্স শিটে দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? ও, না স্যার। আচ্ছা, একটু দাঁড়া।